জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে, এবং আশ্চর্যের ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে, একটা করিডোর চাচ্ছে। তো যখনই একটা করিডোর চাচ্ছে ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায়, তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না, এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক, পজিটিভ দিক আমি একটাও দেখছি না। নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে, আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত মিস্টার গুতেরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ। তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে, লোকজন তাকে পছন্দ করছে না, ভালোবাসছে না, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করেছেন, এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে, সত্য মিথ্যা আমি জানি না, এটা হতে পারে। 2 নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে। আপনি হয়তো জানেন যে 2011 সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো, এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে। এটি যে কেবলমাত্র ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ, এটা নট লাইক দ্যাট। এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত, এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে, এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে গুসমাওয়ের নেতৃত্বে, সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা। এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিষয় আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে, এরকম বিষয়টি এটা আমি বলতে পারবো না। সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন, তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে, এবং ওনার একটা অনেক বদ অভ্যাস ছিল, তার মধ্যে একটা সু অভ্যাসও ছিল যে উনি টাস করে অনেক কথা বলে ফেলতেন যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত। যেমন আমি যদি হতাম, আমি কখনো বলতাম না যে আমার ব্যক্তিগত পিওনেরও 400 কোটি টাকা চুরি করেছে, সেও হেলিকপ্টারে চড়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন। তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোনো কারণ ছিল না, এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার। উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না, আমরাও কিছু বলতে পারছি না। বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল $20, এখন নতুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বরাদ্দ কমে এটা এখন $8 চলে এসেছে রোহিঙ্গাদের। $12 ছিল, সেটা অর্ধেকে নেমে এসেছে $6 হয়েছে মাথা পিছু পার মান্থ। হ্যাঁ, ওরকম মাথা পিছু পার মান্থ এরকম চলে এসেছে। এখন এখানে এই অবস্থাতে তো ওনার আসার কথা না, বিকজ উনি তো এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে আসেননি। 2 নম্বর হলো যে এখন মায়ানমারের উপরে জাতিসংঘের 1% দূরের কথা, কোটি ভাগের 1 ভাগও কোনো নিয়ন্ত্রণ নেই। তো মায়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নেপিদো সরকার যেটা জান্তা সরকার, তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না। তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশে তো ডেঞ্জারাস, যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে। তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ। বিএনপি
সেটা কল্পনাই করতে পারে না যে ওনাদের সাথে আমাদের বৈঠক কেন হলো, ভদ্রতা করে ডেকেছেন, এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন। কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি, কিন্তু তাদের বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোন এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মূলত মিস্টার গুতরেস সেখানে এসেছেন, এরকম অবস্থা। তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে টুপি পরে গেলেন। তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূস কোন শুক্রবারে টুপি পরে কোন জুমার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই। যে বাইতুল মোকাররমের নতুন খতিব সাহেব আসলেন, তো উনি একটু কেমন ওয়াজ করেন, যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসি, উনি তো সর্বজন শ্রোতা। তো এখানে ওনার টুপি দেখলাম না, বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না। তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া এর থেকে আর মুক্তি নাই। তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার চেহারার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে। সে হাত নাড়াচ্ছিল, সালাম দিচ্ছিল। এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন। ইট মিনস এই যে 15 লাখ রোহিঙ্গা, এই 15 লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন, অ্যাসেট মনে করছেন, নট লায়াবিলিটিস। তাদের আচরণে ওটা মনে হয়নি, মনে হয়েছে তারা এটা একটা সুযোগ, এটা একটা লায়াবিলিটিস নয়, এটা একটা তাদের অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনূস আগামী দিনে তাদের রাজনীতিতে, তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুকরণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। বাট লক্ষণটা দুজনে কি এটিকে ব্যবহার করছে, রোহিঙ্গা ইস্যুটাকে, মানে অ্যান্টনি গুতেরেস এবং আমাদের প্রধান উপদেষ্টা দুজনেই এইটাকে ব্যবহার করছে? হ্যাঁ, দুজনে এটাকে ব্যবহার করছে। গুতরেস ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এটা। এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই। এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা, তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে, ইউএ থেকে আনে, সাধারণ মানুষের কাছ থেকে আনে, বিভিন্ন সরকার থেকে আনে। এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয়। কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে। তো এটা মিস্টার গুতরেসের প্রাথমিক এজেন্ডা। দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে, একটা করিডোর যাচ্ছে। তো যখনই একটা করিডোর যাচ্ছে ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না। এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে, কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক। পজিটিভ দিক আমি একটাও দেখছি না। আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না। প্রতিদিনই খুন, ধর্ষণ, রাহাজানি, মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন, তারপর দুবাই থেকে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন, কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন, তারপর শেষে বিদেশিদের সাথে কথা বলতে পারেন, এটাতে উনি আসলে কমফোর্ট ফিল করেন। উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ। কিন্তু যখনই দেখা গেল অখ্যাত একটি পত্রিকা ভারতের ইংরেজিতে তাকে প্রশ্ন করতে আসছে, হাই মিস্টার ইউনূস, হাউ আর ইউ, তিনি মনে হচ্ছেন যে আমি জান্নাত থেকে এই মতো আসছি। এবং তার ভিতরে একটা অটোমেটিক একটা মেশিন এর মধ্যে একটা টারবাইন যেটা আছে এমন ঘোরা শুরু করে দেয়, তার চেহারা শুরুতে একটা নুরানি জিল্লতি চলে আসে। কিন্তু বাংলাদেশের কোনো আপনি ইভেন দেখবেন যে মির্জা ফখরুল সাহেবের সাথে সে যখন বৈঠক করেছে
ওনার চেহারা স্রোতের মধ্যে একটা হতাশ, ভীষণ রকম হতাশ যে এদের কোনো কাজ নাই, কেন আমাকে বারবার এখানে আসে আর কি। কিন্তু যখনই দেখা গেল জাতিসংঘের কোনো একটা লোক আসছে, এমনকি একটা রাষ্ট্রদূত আসছে, ভারতের একটা ডিপুটি হাই কমিশনার ওনার সাথে দেখা করতে আসছে, যেটা শেখ হাসিনার অফিসে যেতে সাহস হতো না, তো তাদের সাথে তিনি বসে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছেন। তো সেই দিক থেকে তার যেহেতু বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, 86-87 বছর বয়স, তার তো একটা মেন্টাল রিফ্রেশমেন্টও দরকার আছে। সে এত বড় গুরু দায়িত্ব পালন করছে, তো সেই মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য যদি তার বন্ধু গুতরেশ বাংলাদেশে এসে থাকেন, আমার বন্ধুটা অনেক মানসিক চাপের মধ্যে আছে, তার একটু শান্তি দিয়ে আসি। এবং এই যে তিনি প্লেনে করে কক্সবাজারে গেলেন, তারপরে সেখানে তিনি মনের আনন্দে কাটালেন এবং অনেকগুলো আঞ্চলিক ভাষায় কথা বললেন, ইফতারি করলেন, এবং এটা আগামী 1 মাস মোটামুটি তাকে একটা গ্রুমিং এর মধ্যে রাখবে। এরপর আবার তিনি চায়না যাচ্ছেন। বিশেষ কোনো হিডেন এজেন্ডা কি আছে গোলাম মাওলা রনি? অনেকে বলছেন যে আপনি যে মিটিং এর কথা বলছেন, যেখানে মির্জা ফখরুল সহ 7টি রাজনৈতিক দলের প্রধানরা ছিলেন, এবং সেই বৈঠক নিয়ে অনেক ধরনের কানাঘোষা রয়েছে। যে মিটিংটি কল করলো জাতিসংঘের লোকাল অফিস রিফর্ম ইস্যুতে, রিফর্মেশন, সেখানে সেটি কন্ডাক্ট করলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং সেখানে সবাইকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয়নি, তাড়াহুড়া করে শেষ করা হলো। পরবর্তী ছাত্রদের আরো একটি দলের সঙ্গে বৈঠক ছিল, এবং সবকটি বৈঠকেই রিফর্ম ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো। অনেকে বলছেন যে এটি সংস্কার ইস্যুটা তার মুখ থেকে বের করে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে। আসলে বিষয়টি তেমন? এখানে আসলে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ভদ্রলোক যে উনি এসেছেন, উনি নিজেও জানেন না কেন এসেছেন, আবার উনি কি করে গেলেন তাও জানেন না। উনি আসার পরে যেটা হয়েছে, ডে টু ডে এই পরিকল্পনাগুলো হয়েছে। উনি কক্সবাজারে যাবেন, আই এম শিওর, লিখে দিতে পারি যে ওনার ওই ভিজিট শিডিউলের মধ্যে ছিল না যে তিনি পাঞ্জাবি পরবেন, তাকে পাঞ্জাবি পড়তে হবে। এটা ওনার ভিজিট শিডিউলের মধ্যে ছিল না, কিন্তু ভদ্রলোককে পাঞ্জাবি পড়তে হয়েছে, অ্যান্টনি গুতেরেস পাঞ্জাবি পড়তে হয়েছে। 2 নম্বর হলো তিনি সেখানে গিয়ে ইফতারি করবেন 1 লক্ষ লোকের সঙ্গে। এটা উনি আসার পরে প্ল্যান হয়েছে এবং এরা করেছে বাংলাদেশে, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে করা হয়নি। দ্বিতীয়ত আবার এখানে যে পলিটিক্যাল পার্টির সাথে যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকেও জাতিসংঘের মাস্টার প্ল্যান এটা হয়েছে, আমার কাছে সেটা ব্যক্তিগতভাবে মনে হয়নি। এর কারণ হলো যে এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জাতিসংঘের বৈঠকে কেন আসিফ নজরুল বা অন্য লোক সেখানে যাবেন? তো সেখানে দেখলাম যে আমাদের যে চুল পাকা একজন উপদেষ্টা আছেন, সাদা ধবধবে চুল, ওনার ভদ্রলোকের নাম যেন কি, তো তিনি আহ্বান আদিলুর রহমান, তিনি রিসিভ করলেন। পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, একেবারে ফেরেশতার মতো দেখতে ভদ্রলোককে। তো উনি ওই রিসিভ করলেন। তো জাতিসংঘের অফিসে বা কোনো একটা অফিসে যেন তিনি তাদের সবাইকে রিসিভ করলেন। মানে কোনো জিনিসই আমার কাছে মনে হয়নি যে এটা পূর্ব পরিকল্পিত, প্রি শিডিউলড, এবং এরকম কাজগুলো করার জন্য বিভিন্ন পক্ষের একটা প্রস্তুতি দরকার। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যদি বিএনপির মহাসচিবের একটা বৈঠক থাকে, তিনি তো 1 সপ্তাহ আগে জানবেন, তার জন্য তার এজেন্ডা থাকবে, তিনি জানতে চাইবেন কি আলাপ হবে, কোন বিষয়ে আলাপ আলোচনা হবে। তা আমার কাছে মনে হচ্ছে 4 দিনের জন্য উনি আসছেন, এটা হচ্ছে প্লেজার ট্রিপ। আর প্লেজার ট্রিপের মধ্যে তাকে যতটা ব্যবহার করা যায়, যতটা শো আপ করা যায়, ততটা ভালো। তবে এখানে খুবই সুন্দর একটা জিনিস হয়েছে যে তার সাথে জামাতের আমিরের যে কোনো পাঞ্জাবি পরে কোলাকুলি হয়নি। এটা একটা বিশাল একটা প্রাপ্তি আর কি। যদি এটা একটা কোলাকুলি হতো এবং দুজনে যদি এটি করতে, দারুণ একটা দৃশ্য তৈরি হতো। দুজনের সাইজ, আকার, আকৃতি, চেহারা সবই সমান আর কি, অনেক ভালো লাগতো আর কি। তাহলে সরকারের অর্জনটা কি? এত টাকা খরচ করে, এত নাটকীয়তা আর মধ্য দিয়ে সরকার তাহলে কি অর্জন করলো? আপনার কাছে কি মনে হয়? এই যে বিশাল অর্জন করলো, মানুষ দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট ব্যক্তিত্ব, বিরাট তার ক্ষমতা। তার কথায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে, তার কথায় জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে, তার কথায় জাতিসংঘের মহাসচিব ইফতারি করে। উনি বোধহয় জীবনে প্রথম রোজার মাসে এরকম গরিব মানুষের সাথে ইফতারি করছে, জীবনে কোনোদিন ইফতারি করেনি। রোজাও ছিলেন অ্যান্টনি গুতেরেস? হতে পারে, যদি তাও থাকে ভাগ্য ভালো, নিজে মুসলমান হয়ে যায়নি এখান থেকে। এটাও তো একটা, বাংলাদেশে যেভাবে একটা খিলাফতি রাষ্ট্র চলছে, উনি যদি এখানে এসে
বলতেন যে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটা যদি ডক্টর ইউনূসের ওসিলায় উনি মুসলমান হয়ে যেতেন, বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই বলতো খলিফাতুল মুসলিমিন। হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে আসতো, মারহাবা মারহাবা, আহলান ওয়া সাহলান, এইভাবে রাস্তায় সবাই নেমে আসতো।